দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিএসবি ক্যাম্ব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্টের ছায়া সংসদের আজকের এই প্রতিযোগিতা দেখার জন্য। আমাদের আজকের এই ছায়া সংসদে যে বিষয় নিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের তার্কিকরা অংশগ্রহণ করছে, বিষয়টি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট। সরকারি দল হিসাবে এতে অংশগ্রহণ করছে ঢাকা মেডিকেল কলেজ এবং বিরোধী দল হিসাবে অংশগ্রহণ করছে প্রাইম ইউনিভার্সিটি ঢাকা। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ঢাকা মেডিকেল কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ ফজলে রাব্বি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রওনক মেহেদি ও মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ জাহিদ হাসান। বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মিজানুর রহমান, মাননীয় বিরোধী দলীয় উপনেতা সাবরিনা ইসলাম এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সৈয়দ লোফানা আক্তার। বিএসবি ক্যাম্ব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার এই ছায়া সংসদে যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে উপস্থিত রয়েছেন, এবার আমরা তাদের সাথে পরিচিত হব। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন সাংবাদিক নাজমুল হাসান, চিফ রিপোর্টার দৈনিক ইত্তেফাক, রয়েছেন তরুণ সাংবাদিক ফারুক হোসেন, সিনিয়র রিপোর্টার চ্যানেল আই, এবং আরও রয়েছেন ডক্টর ASM আতিকুর রহমান, অধ্যাপক সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং মডারেটর ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। দেশের দুটি প্রধান দলের দুজন নেতা আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা এই নেতাদ্বয়ের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের শেষে, বক্তাদের বক্তব্যের শেষে আমরা তাদের বক্তব্য শুনবো। তবে তার আগে শুরু করছি আজকের এই স্টুডেন্ট পার্লামেন্ট। একই সাথে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ ফজলে রাব্বিকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, হঠাৎ বৃষ্টি যখন রাজনৈতিক উত্তপ্ত ময়দানকে ঠান্ডা করে দিচ্ছে, তখন আবার এই রাজনৈতিক আলোচনায় ফিরে আসার জন্য আজকে এই সংসদে আমাদের আসা। আজকে সংসদে আপনার সম্মতিক্রমে আমি যে বিষয়টি উত্থাপন করতে যাচ্ছি তা হলো আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট। মূল বিষয়ে যাওয়ার আগে একটি ছোট্ট গল্প বলে শুরু করি। বেশ কিছুদিন আগে যখন বর্তমান বিরোধী দল ক্ষমতায়, তখন বিরোধী দলের একজন নেতা বলেছিলেন বাংলাদেশের মতন একটি দেশে পরিকল্পনা অনেক নেওয়া হয়, কিন্তু শেষে পরিটা উড়ে যায়, থেকে যায় কল্পনা। এখন সেই যুক্তি চলছে, সংলাপের পরিকল্পনা চলছে, কিন্তু মাঝে মাঝে আমরা দেখছি পরিটা বিভিন্ন কারণেই উড়ে যাচ্ছে, থেকে যাচ্ছে কল্পনা। আজকে জাতীয় নির্বাচন, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন বলতে আমরা 2014 সালের ক্ষমতা পরিবর্তনের পর যে রাজনৈতিক যে ক্ষমতা পরিবর্তনের যে ধারাটি যে নির্বাচনের মাধ্যমে হবে, সেই মূল নির্বাচনটাকে বুঝছি। এখানে সকল রাজনৈতিক দল বলতে, খেয়াল করুন, সকল রাজনৈতিক দল বলতে 2008 সালে নির্বাচনে যে 38টি দল অংশগ্রহণ করেছিল, এবং আমরা ইতোমধ্যে জেনেছি যে 58টি দল তাদের সংবিধানের ক্ষেত্রে অথবা নির্বাচন কমিশনের সংশোধনের জন্য বা নিবন্ধনের জন্য যে দাবি জানিয়েছিল, তাদের মধ্যে 8টি দল নিবন্ধিত হয়েছে। এই সমগ্র দলকে বুঝি, কিন্তু আসলে আজকে মূল বিতর্কটি থাকবে আমাদের প্রধান বিরোধী দলকে নিয়ে, অর্থাৎ প্রধান বিরোধী দল নির্বাচনে আসবেন কি আসবেন না, অংশগ্রহণ এবং সরকার। এই জিনিসটি খেয়াল করুন, সরকার হচ্ছে রাষ্ট্রের 4টি উপাদানের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার বলতে আমরা সামগ্রিকভাবে যে জিনিসটি বুঝি, সেই জিনিসটি সাধারণ মানুষের অর্থে সরকার হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত, তাদের নিয়ে মূলত সরকার। আজকে আমরা সচেষ্ট এই কথাটি বলার ক্ষেত্রে আলোচনা করব মূলত 3টি দিক থেকে। 1 নম্বর দিকটা হচ্ছে যে চলমান প্রেক্ষাপটে সংলাপ আহ্বানের ক্ষেত্রে সরকারের কতটুকু ভূমিকা রয়েছে, নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং নির্বাচন কমিশনের যে ইলেকশন বা নির্বাচন ওই আয়োজনের ক্ষেত্রে যে স্বাধীনতাটি ভোগ করছে নির্বাচন কমিশন, সেই ক্ষেত্রে সরকার কতটি তৎপর, এবং সবশেষে প্রধান বিরোধী দলের বিভিন্ন ধরনের দাবি দেওয়া আদায় এবং আন্দোলনের ক্ষেত্রে সরকারের অবস্থানটি কোথায়। প্রথমেই চলে আসি যে চলমান প্রেক্ষাপটে সংলাপ আহ্বানের যে দিকটি। আজকে মূল যে বিষয়টি নিয়ে সংলাপ হবার কথা বা সংলাপের জন্য যেই মূল যে জিনিসটি রয়েছে, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এর আগে দুটি শব্দ রয়েছে, নির্দলীয় এবং নিরপেক্ষ। প্রশ্নটি হচ্ছে আজকে আমরা যে আলোচনাটি করছি নির্দলীয় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, আজকে যারা এই দাবিটি উত্থাপন করছেন তারাই কোনো এক সময় বলেছিলেন যে পাগল এবং শিশি ছাড়াটা নাকি কেউ নিরপেক্ষ নয়, অর্থাৎ নির্দলীয় এবং নিরপেক্ষ। আমরা একটা প্রশ্ন উত্থাপন করতে চাচ্ছি বিরোধী দলের নেতাকে। জি ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, আপনারা সংলাপের কথা বললেন, একদিকে শর্তহীন সংলাপের কথা বলছেন, আবার বলছেন যে তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা হবে না। এই যে আবার শর্ত দিচ্ছেন, এটা কেন দিচ্ছেন? আমরা বলছিলাম মাননীয় স্পিকার তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার কথা। আজকে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে যে রূপরেখাটি আমরা দিয়ে গেছিলাম নির্দলীয় এবং নিরপেক্ষ,
খেয়াল করে দেখুন এ পর্যন্ত 4টি তত্ত্বাবধায়ক সরকার এসছে, 2টি তত্ত্বাবধায়ক সরকারকে আওয়ামী লীগ মেনে নিয়েছে, 2টি তত্ত্বাবধায়ক সরকারকে জাতীয়তাবাদী দল মেনে নিয়েছে, বাকি 2টিকে তারা প্রত্যাখ্যান করেছে। কোন 2টিকে? যেই 2টি নির্বাচনে তারা হেরে গিয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সবার কাছে গ্রহণযোগ্য এই থিওরিটি এখানে ধূলিসাৎ হয়ে যায়। আজ এখানে আমাদের গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতার ব্যাপারটি এই জন্যই বলছি, এবং সংবিধানে যে বাধ্যবাধকতাগুলি রয়েছে সংবিধান সম্মতভাবে যদি নির্বাচন করতে যাই কোনো প্রকার অনির্বাচিত এবং নির্দলীয় লোক দ্বারা নির্বাচন করা সম্ভব নয়। কারণ আমরা দেখেছি এই অনির্বাচিত সরকার ব্যবস্থায় ঢুকে গেলে এরা 2 বছর বা 3 বছর এবং সারা জীবন সরকার ব্যবস্থায় বৃদ্ধি করার একটি প্রয়াস পায়। এবং এই যে প্রয়াসটি অর্থাৎ দেশ যে একটি অপশাসনের মধ্যে চলে যায়, এইটি আমরা পর্যবেক্ষণ করেছি মাননীয় স্পিকার। সেই কথাটিতে আসছিলাম, আমরা 90 সালের পরে 4টি তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি। খেয়াল করে দেখুন 4টি তত্ত্বাবধায়ক সরকারের প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে আইন লঙ্ঘন করা হয়েছে। প্রথম 2টি এবং 3টি তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে আমি যেটা বললাম আগে, যে যখন যেই দল নির্বাচনে জিতেছে এবং যে দল নির্বাচনে জিততে পারেনি তারাই তত্ত্বাবধায়ক সরকার প্রত্যাখ্যান করেছে। এবং সবচেয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের শেষ তত্ত্বাবধায়ক সরকারের সময়। আমরা দেখি যে তখন নগ্নভাবে অনেকগুলি স্তর উপেক্ষা করে সরকার সরাসরি। আমরা আরেকটা প্রশ্ন নেই। 111-এর সরকার নিয়ে যদি আপনাদের এতই ভয় থাকবে, তাহলে এই সরকার ব্যবস্থার সকল কাজকর্মকে বৈধতা দিয়ে কেন চেয়েছিলেন? প্রথম কথা, সকল কাজকর্মকে এখনো সরকার কোনো বৈধতা দেয়নি, কথা নাম্বার 1। এবং দ্বিতীয় কথা হচ্ছে সরকার এই বিষয়ে কোনো কথা বলেনি। যে কোনো ভালো কাজের বৈধতা দিবেই সরকার, এটাই স্বাভাবিক। আমরা যেটি বলতে যাচ্ছিলাম, এই যে 2 বছরের ঘটনাবলী, এই 2 বছরের ঘটনাবলীকে সংবিধান বা কোনোভাবে আমরা ব্যাখ্যা করতে পারি না। সমস্যাটি এই জায়গায়। সবশেষে মাননীয় স্পিকার, যেটি দরকার আমাদের, যে প্রধান বিরোধী দলের ক্ষেত্রে অবস্থানটি কীরকম। প্রধান বিরোধী দলের ক্ষেত্রে আমরা অবস্থান দেখেছি যে কোনো দাবি দেওয়া বা আন্দোলনের ক্ষেত্রে তারা আন্দোলন করার ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা পায়, কিন্তু যখনই এটি জনগণের জন্য নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায় তখনই সেটি সরকার নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়। এবং এ কারণেই প্রধান বিরোধী দলের ক্ষেত্রে অনেক সময় নমনীয় থেকে সরকার যখন জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় তখন সরকারকে আবার এগিয়ে আসতে হয় জনগণের জানমাল নিরাপত্তা। সবশেষে শক্তিশালী নির্বাচন কমিশন, আর্টিকেল 118 অনুযায়ী শক্তিশালী নির্বাচন কমিশন তৈরি হয়েছে। নির্বাচনের আইনের সক্ষমতার ক্ষেত্রে যত কিছু করা সম্ভব সবই হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা বৃদ্ধি, মনিটরিং ব্যবস্থা জোরদার সহ আর অনেক কাজ করেছে। আজকে এই বিষয়গুলিতে সংলাপ হবে। তাই মাননীয় স্পিকার, আশা করবো আজকে আমার যে উত্থাপিত বিষয়, আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ নিশ্চিত সরকার সচেষ্ট, এটি গৃহীত হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা সচেষ্ট রয়েছে এবং তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করেছেন। সরকারের আন্তরিকতা নিয়ে তারা বিভিন্নভাবে জনগণের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমরা ফিরে আসছি বিরোধী দলের দিকে। আজকের এই ছায়া সংসদে প্রাইভ ইউনিভার্সিটি থেকে আগত বিরোধী দলের দলনেতা মাননীয় দলনেতা মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বান করছি এবারে আজকের এই ছায়া সংসদে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট। সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত এই প্রস্তাবটির বিপক্ষে অবস্থান করছি। এবং সরকার সচেষ্ট বলতে আমরা সরকারের আন্তরিকতা, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন পদ্ধতি এবং তা বাস্তবায়ন করাকে বোঝাচ্ছি। সম্মিলিতভাবে এই 3টি বিষয় যখন বাস্তবায়িত হবে তখন আমরা বুঝবো সরকার সচেষ্ট, এবং এই বিষয়ের একটি বিষয় যদি বাস্তবায়িত না হয় তাহলে আমরা বুঝবো সরকার সচেষ্ট নয়। মাননীয় স্পিকার, আজকে আমরা দলগতভাবে যুক্তি, তথ্য ও তথ্যের মাধ্যমে প্রমাণ করে যাব আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট নয়। মাননীয় স্পিকার, সরকার যখন সংবিধান লঙ্ঘন করে 36, 37, 38 এবং 39 নং অনুচ্ছেদ অনুযায়ী চলাফেরার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ করে গণতন্ত্র এবং আইনের শাসনকে রুদ্ধ করে, যখন শর্তহীন সংলাপের কথা বলে, শর্ত দিয়ে নিজেরাই সংলাপকে প্রলাপে পরিণত করে, যখন তথ্যমন্ত্রী বলেন আমরা ওই নির্বাচন চাই যেই নির্বাচনে বেগম খালেদা জিয়া আসবেন এবং পরাজিত হবেন, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন কখনো জানুয়ারিতে, কখনো অক্টোবরে, কখনো দলীয় সরকার অধীনে, কখনো সংসদ ভেঙে দিয়ে, কখনো বিশ্ব সংসদীয় পদ্ধতির কথা বলে একটি ধূম্রজাল সৃষ্টি করেন, যখন দেশের মানুষ রাজনৈতিক গুণিজার মহাসেনের চেয়ে রাজনৈতিক গুণিজার আতঙ্কিত, ঠিক তখনই মনে করছি আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট নয়। মাননীয় স্পিকার, আজকে আগামী জাতীয় নির্বাচনে যখন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তখন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ দেশি বিদেশি সুশীল সমাজ এবং বিভিন্ন সংগঠন সরকারকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপের কথা বলেছিল। কিন্তু সরকার কি করলো? এদিকে কোনো কর্ণপাত না করে একদিকে লোক দেখানো সংলাপের কথা বলছে, অন্যদিকে তারা সভা সমাবেশের উপর গায়েবী নিষেধাজ্ঞা জারি করে দেশে এক প্রকার অঘোষিত চুরির অবস্থা সৃষ্টি করেছে। আজকে বিরোধী দলের কার্যালয়কে সাবজেলে পরিণত করা হয়েছে। বিরোধী দলের 3.5 লাখ নেতাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এগুলো কি সকল দলের অংশগ্রহণের নমুনা? মাননীয় স্পিকার, যখন শীর্ষ সন্ত্রাসী বিকাশকে ছেড়ে দেওয়া হচ্ছে, বিকাশ অন্যদের, তখন বরকতুল্লাহ বুলুর মতো নির্বাচিত সংসদ সদস্যদের হাই সিকিউরিটি জেলে রাখা হচ্ছে। মাননীয় স্পিকার, শুধু তাই নয় মাননীয় স্পিকার, আজকে আমাদের সেই কারাভটকে ফ্রি স্টাইল ব্ল্যাকমেইলিং করে বারবার আবার কারাভটকে আটকানো হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে গণমাধ্যমের গলার টুটি চেপে দেওয়া হচ্ছে। আজকে
সেই দিগন্ত টেলিভিশন, আমার দেশ, আজকে ইসলামিক টেলিভিশন শো, এই যে আমাদের বাক স্বাধীনতা বিবেকের টুটিকে চেপে ধরেছে। একদিকে তারা তথ্য কমিশনের কথা বলছে, অন্যদিকে তারা এই বাক স্বাধীনতা হস্তক্ষেপ করছে। এগুলি কি সকল দল অংশগ্রহণের নমুনা? একটু অপেক্ষা করুন, মাননীয় মন্ত্রী প্রশ্ন করুন। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি কি বলতে চাচ্ছেন যে বর্তমান সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় সংলাপের পথটি রুদ্ধ হয়ে গেছে, অর্থাৎ সংলাপের কোনো আর সম্ভাবনা নেই? আমি বলতে চাচ্ছি একটি সংলাপ হবে, একটি সংলাপের জন্য নির্দিষ্ট এজেন্ডা থাকবে, কখন হবে, কোথায় হবে, কত তারিখে হবে। সরকার এরকম কোনো এজেন্ডা দিতে পারেনি, বরং মাঠে ময়দানের বক্তব্য দিয়ে গরম করেছে। মাননীয় স্পিকার, সবচেয়ে আশ্চর্যের বিষয়, সরকার আজকে যখন সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলে, তখন সকলের কাছে যে সেটেলড ইস্যু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারকে তারা বাতিল করলেন আদালতের অজুহাত দেখিয়ে, নির্বাচিত প্রতিনিধিদের কথা বলে। অথচ দুর্ভাগ্য আমাদের, আজকের এই প্রধানমন্ত্রী বলেছিল এটা তার ব্রেন চাইল্ড। মাননীয় স্পিকার, আজকে তারা একদিকে নির্বাচিত প্রতিনিধিদের কথা বলছে, অন্যদিকে ঢাকা সিটি কর্পোরেশনের 4 মিনিটে দ্বিখণ্ডিত করে বারবার অনির্বাচিত প্রশাসক নিয়োগ করছে পরাজয়ের আশঙ্কা সরকারি দলের। মাননীয় স্পিকার, আজকে তারা অনির্বাচিত সরকারের কথা হয়তো বলতে পারেন যে অনিলেভেন সরকার তত্ত্বাবধায়ক সরকার এক নাই। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, সব অধিকাংশ দেশই নির্বাচিত সরকারকে সরিয়ে অনির্বাচিত সরকার বা সামরিক সরকার আসে। সুতরাং জুজুর ভয় দেখিয়ে লাভ নেই, বাংলাদেশের মানুষ খুবই সচেতন। আজকে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চায় তা আজকে জনগণের কাছে প্রশ্ন। আমি একটি খণ্ডচিত্র তুলে ধরতে চাই যে দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, কালের কণ্ঠ সহ তারা যথাক্রমে 2012-13 যে জরিপ করেছে, সেখানে 82%, 83.10%, 86.45%, 90%। এই যে বিষয়গুলো জরিপ, অর্থাৎ দেশের 2/3 সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে তত্ত্বাবধায়ক সরকার চায়, কিন্তু সরকার এই প্রত্যাশার বিপরীতে। সুতরাং আজকে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট খারাপ অবস্থা, আজকে বিচার বিভাগ, এই বিষয়গুলোতে সরকার কোনো ধরনের কাজ করতে পারেনি। যেহেতু এইগুলো আজকে সরকারের সহায়ক নয়, বাধা হয়েছে, সুতরাং এই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটা করেছে, এই প্রস্তাবে গৃহীত আর কোনো যোগ্যতাই রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা বক্তব্য শুনছি। আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট, এই প্রস্তাব সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। কিন্তু চিরচাহিত বিরোধী দল এসেই প্রথমে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সরকারের বিরুদ্ধে নানা অজুহাত, নানা অভিযোগ তারা তুলে তারা বলল সরকার তাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, তারা আদালতের ঘাড়ে চেপে ভরে তত্ত্বাবধায়ক বাতিল করে তারা নিজেদের মতো করে নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। তারা এই প্রস্তাব মানে না, যাতে এই প্রস্তাবটি সংসদে গৃহীত না হয়, সেভাবেই তিনি তার বক্তব্য শেষ করলেন। আহ্বান করছি আমরা আবারও সরকারি দলের পক্ষকে বক্তব্য রাখার জন্য, এবং সেই কারণেই মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রওনক মেহেদিকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে আমাকে এই মহান সংসদে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের বক্তব্য শুনছিলাম, খুব ভালো লাগছিল। আরও ভালো লাগতো যদি আজকের বিষয়টি এরকম হতো যে বিগত 4 বছর সরকারের আমলে জনগণ খুব খারাপ ছিল, সরকার তাদের কোনো প্রতিশ্রুতি রাখতে পারেননি। কিন্তু বিষয়টি যখন এরকম যে আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট কিনা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা এই প্রশ্নটিকেই এড়িয়ে গিয়েছেন যে আগামী নির্বাচন দিতে সরকার সচেষ্ট কি সচেষ্ট নয়। তারা পুরোপুরি আলোচনা করেছেন সরকারের অরাজকতা, সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সামগ্রিকভাবে দেশের প্রেক্ষাপট নিয়ে। কিন্তু আমাদের যে দেয়া ক্ষেত্রগুলো ছিল, সংলাপ সম্পর্কে সরকারের সচেষ্টতা এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, এই ক্ষেত্রগুলো যেগুলো আগামী নির্বাচন দেওয়ার জন্য সরকারের ক্ষেত্রে নিয়ামক হিসেবে দাঁড়াবে, সেগুলোর কোনো বিরোধিতা তারা করে দিয়ে যাননি। অর্থাৎ আজকে সংসদে আমরা যে প্রস্তাবটি উত্থাপন করেছি, সেটির কোনো প্রকৃত বিরোধিতা তার ক্ষেত্র থেকে আসেনি মাননীয় স্পিকার। অর্থাৎ এই ক্ষেত্র থেকে এই বিতর্কের শুরুতেই এই বিষয়টি সংসদে প্রতিষ্ঠিত হয়ে যায়। মাননীয় আলোচনায় আসি। আজকে আগামী নির্বাচন প্রদানের সরকার সচেষ্ট আমরা বুঝতে পারছি, কারণ চলমান প্রেক্ষাপটে সরকার সংলাপ আহ্বানে সচেষ্ট, সরকার নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়েছে যথেষ্ট, এবং প্রধান বিরোধী দলের দাবি দেওয়ার ক্ষেত্রে সরকারের একটি অবস্থান রয়েছে। মাননীয় প্রথমটিতে আসি, চলমান প্রেক্ষাপটে সংলাপ আহ্বানে সরকার কতটুকু সচেষ্ট। মাননীয় সরকারের উচ্চ পর্যায়ের একটু ভাবনাগুলো আমরা দেখে আসি। কিছুদিন পূর্বে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের একটি কথা বলেছেন, সেটি হচ্ছে বর্তমান সরকারের কোনো ইচ্ছা নেই এককভাবে একপাক্ষিক কোনো নির্বাচন দেওয়ার। এবং পরবর্তীতে তারা যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কথা বললেন, তিনি একটি সম্মেলনে বলেছেন যে আসুন সংলাপে বসি এবং আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাই। অর্থাৎ সরকারের উচ্চ পর্যায়ে যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা কিন্তু ভাবছেন যে সংলাপের মাধ্যমে এখনো একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার সুযোগ রয়ে গেছে এবং সরকার এই বিষয়ে সচেষ্ট। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে নির্বাচন কমিশনকে তারা শক্তিশালী করার জন্য কার্যকর ভূমিকা রাখছে। যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচন কমিশন সেখানে সেনাবাহিনী মোতায়েনের কথা বলেন, তখন কেন সরকারি পক্ষ থেকে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি এবং সেই চিঠিটির উত্তর পর্যন্ত দেওয়া হয়নি কেন? মাননীয় স্পিকার, খুব সুন্দর একটি প্রশ্ন। বিষয়টি হচ্ছে
যে কোনো জায়গায় সেনাবাহিনীর মোতায়েন বা সেনাবাহিনীর সহায়তা চাওয়া হচ্ছে সর্বশেষ পর্যায়ের একটি পদক্ষেপ, কিন্তু ওই নির্বাচনটি এতটাই স্বচ্ছ ছিল এবং নির্বাচন কমিশন এতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে, ওই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো ধরনের অভিযোগ ওঠেনি, কোনো ধরনের ফলাফল বর্জনের ঘটনা ঘটেনি এবং সরকার সমর্থিত প্রার্থীও সেখানে বিজয়ী হয়নি। এরপরে নির্বাচন কমিশন সম্পর্কে অনেক কথা হচ্ছে। নির্বাচন কমিশন শক্তিশালী মাননীয় স্পিকার, কিভাবে শক্তিশালী? এই সরকারের আমলে যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে মাননীয় স্পিকার, সেই নির্বাচন কোটিতে কারচুপির অভিযোগ ঘটেনি। 4টি সিটি কর্পোরেশনের ভিতরে আমরা দেখতে পাই চিটাগাং এবং কুমিল্লা সিটি কর্পোরেশন মাননীয় স্পিকার বিএনপি দলীয় সমর্থিত প্রার্থী তিনি জয়ী হয়েছেন, শুধুমাত্র রংপুর সিটি কর্পোরেশনে সরকার দলীয় প্রার্থী জয়ী হয়েছেন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় স্পিকার বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। অর্থাৎ মাননীয় স্পিকার, সরকার যে নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়েছে তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারছে। এর থেকে আমরা বুঝতে পারছি আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার ক্ষেত্রে এবং সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এরপরে একটি কথা আসি, প্রশ্ন উঠতে পারে সরকার কেন সচেষ্ট? মাননীয় স্পিকার, কারণ নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় এবং সকল দল অংশগ্রহণ না করে, তাহলে 1995-এ জনগণ কি পদক্ষেপ নিয়েছিল সরকার সে সম্পর্কে অবগত মাননীয় স্পিকার। অর্থাৎ সরকারকে যদি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান তুলে ধরতে হয়, তাহলে অবশ্যই একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে মাননীয় স্পিকার। এবং এর যে পদক্ষেপটি নেওয়া কথা মাননীয় স্পিকার, সংলাপের মাধ্যমে সমঝোতার মাধ্যমে সরকার বারবার বলে আসছে, সেই পথটি কিন্তু রুদ্ধ হয়ে যায়নি মাননীয় স্পিকার। তাদের কাছে প্রশ্ন ছিল যে এই পথটি কি রুদ্ধ হয়ে গিয়েছে কিনা, তারা বলে গিয়েছেন না, এই পথটি রুদ্ধ হয়ে যায়নি, এড়িয়ে গেছেন প্রশ্নটি এবং স্বীকার করে গিয়েছেন পথটি রুদ্ধ হয়ে যায়নি, এখনো সময় আছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আগামী নির্বাচন কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, এজন্যই আমাদের সংলাপের প্রয়োজন। সংলাপ করার জন্য সরকার সচেষ্ট, সংলাপ করার জন্য কিন্তু বিরোধী দলও বর্তমানে সচেষ্টতা দেখাচ্ছে মাননীয় স্পিকার। কারণ নির্বাচনের কিছুদিন বাকি রয়েছে, আশা করব এই সময়ের মাঝখানে সংলাপের মাধ্যমে আমরা এমন একটি নির্বাচন পদ্ধতি দেখতে পাবো যেটি সকলের কাছে গ্রহণযোগ্য হবে। যদি গ্রহণযোগ্য না হয়, আমরা জানি জনগণ তাদেরকে প্রত্যাহার করবে, কারণ জনগণই সিদ্ধান্ত নিবে সরকার থাকবে কি থাকবে না। এবং এর জন্যই মাননীয় স্পিকার নির্বাচন। অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে আমাদের যে দাবিটি, আমাদের যে উপস্থাপিত প্রস্তাবটি, আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট, এটি সংসদে স্পষ্ট রূপে গৃহীত হয় মাননীয় স্পিকার। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা চাইছি বিরোধী দলের দিকে। আমি আবারও আহ্বান করছি বিরোধী দলের পক্ষে মাননীয় বিরোধী দলীয় উপনেতা সাবরিনা ইসলামকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। বিরোধী দলীয় উপনেতা হিসেবে আমি প্রধানমন্ত্রী আইন প্রস্তাবটি প্রত্যাখ্যান করছি এবং আমরা দলগতভাবে প্রমাণ করে যাব যে আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট নয়। ইতিমধ্যে বিরোধী দলীয় নেতা প্রমাণ করে গেছেন যে সংলাপ তথা নির্বাচনী পরিবেশ তৈরি প্রশ্নে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার, গত 4.5 বছরে আমরা কি দেখেছি? বর্তমান শাসক শ্রেণী তাদের ঘরানার বুদ্ধিজীবী, উগ্র বাঙালি জাতীয়তাবাদ ও ফ্যাসিবাদের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সরকারের সীমাহীন দুর্নীতি, গুম, খুন, লুটপাট, নির্যাতন, নিপীড়ন ও টেন্ডারবাজিকে দীর্ঘায়িত করার জন্য দলীয় সরকার ব্যবস্থা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে যাচ্ছে। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শেয়ার বাজার কেলেঙ্কারি, পদসেতু প্রকল্পে দুর্নীতি, হলমার্ক, ডেস্টিনি, রেলের কালো বিড়াল সহ বর্তমান সরকার আমলে আর্থিক কেলেঙ্কারি সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে বলেই আজ আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে মাননীয় স্পিকার। আর তাই আগামী নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় তড়িঘড়ি করে একতরফাভাবে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় অপেক্ষা না করে আংশিক রায়ের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী বলেন আদালতের রায় পরিবর্তন করা যাবে না। এই ধোঁয়াশা তুলে প্রধানমন্ত্রী আদালত সরকার ব্যবস্থা বাতিল করেছেন। প্রশ্ন নেই। জি জি আপনি বলে গেলেন সকল রেকর্ড নাকি সরকার ভেঙে দিয়েছে। জি, 4.5 বছরে গুম হয়েছে 36 জন, বিগত 5 বছরে বিএনপির সময় গুম হয়েছে 87 জন। এ পর্যন্ত দুর্নীতি হয়েছে 210 কোটি টাকা। আপনি যে দুর্নীতির কথাগুলি বলে গেলেন, এক খাম্বা থেকে দুর্নীতি হয়েছে 2000 কোটি টাকা। রেকর্ড কিভাবে ভাঙা যাবে? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি অদম বলে আপনি উত্তম হইবেন না এমন তো কোনো কথা নাই। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী গত 2012 10 ফেব্রুয়ারি অধিবেশনে নিজেই বলে গিয়েছেন যে বর্তমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ, নিজেই স্বীকার করে গেছেন। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি ফিরে আছি মূল বক্তব্যে। মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, একটি স্বাধীন সার্বভৌম সংসদের কার্যপরিধি ও ক্ষমতার ব্যাপ্তি সম্পর্কে আপনার সামান্যতম ধারণা আছে কি? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সংবিধানের 111 অনুচ্ছেদে উল্লেখ আছে আপিল ডিভিশনের রায় হাইকোর্ট মানতে বাধ্য, সংসদ নয়। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা থাকলেই সরাসরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না করে সকলের কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ একটি নির্বাচন পদ্ধতি প্রণয়ন করতে পারতেন। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে অন্যতম শর্ত হচ্ছে নির্বাচন কমিশনকে দক্ষ, নিরপেক্ষ ও স্বনির্ভর করা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েন অনুরোধ জানালে সরকার সেটা কর্ণপাত করেনি। আর এর মধ্য দিয়ে সরকার আমাদের এই পবিত্র সংবিধানকে অবমাননা করেছে মাননীয় স্পিকার। এই সংবিধানের 126 অনুচ্ছেদে উল্লেখ আছে নির্বাচন কমিশনের কাজে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য ছিল, আর তা না করায় নির্বাচন কমিশনের স্বাধীনতা আজ প্রশ্নবিদ্ধ হয়েছে মাননীয় স্পিকার। এছাড়াও গাজীপুর কাপাসিয়া উপনির্বাচনে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার কারণে বিরোধী দলের কোনো প্রার্থী অংশগ্রহণ করেননি, বরং খোদ সরকারি দলের একাধিক ব্যক্তি সরকারের অযাচিত হস্তক্ষেপ ও নির্বাচন কমিশনের দায়িত্বহীনতার কারণে নির্বাচন বর্জন করেন। মাননীয় স্পিকার,
যেখানে সরকার দলের ব্যক্তিরাই সরকার ও নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছেন না, সেখানে কিভাবে সকল রাজনৈতিক দলগুলো আপনাদের উপর আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রশ্ন রইল। মাননীয় স্পিকার, সরকার ও সংবিধানের 120 অনুচ্ছেদ বাস্তবায়ন করেননি, নির্বাচনী ইস্তেহারের নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রতিশ্রুতিটাও বাস্তবায়ন করেনি। আর এতেই প্রমাণিত হয় সরকার আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার মোটেই সচেষ্ট নয়। মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি সংসদে গ্রহণ করার কোনো দাবি রাখে না। এই সমস্ত যেন সংসদে গৃহীত না হয়, এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ উপনেতা বিরোধী দলের সাবরিনা ইসলামকে তার বক্তব্যের জন্য। আমরা যে বিষয় নিয়ে আজকের ছায়া সংসদে কথা বলছি, আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট। এবারে আমরা শুনবো সরকারি দলের মাননীয় সদস্যের বক্তব্য। আহ্বান করছি সরকারি দলের মাননীয় সদস্য মোহাম্মদ জাহিদ হাসানকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছিল সেটি ছিল আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট। মাননীয় স্পিকার, বিরোধী দলের দুইজনের বক্তব্য শুনলাম। আমার মনে হয় তারা আজকের যে আমাদের সরকারি প্রস্তাবনা, সেই প্রস্তাবনার বাইরে যে কথা বলছে। মাননীয় স্পিকার, আমাদের এই গণতন্ত্র আজ প্রায় 40-35 বছর পেরিয়ে এসেছে। মাননীয় স্পিকার, আমরা বলছি না বাংলাদেশের গণতন্ত্র দুধে ধোয়া তুলসী পাতা। মাননীয় স্পিকার, আজকে যেমন সরকারি দলের গণতান্ত্রিক যে কাজগুলো তাদের প্রতি আপনারা আঙ্গুল ছুড়ে দিচ্ছেন, ঠিক একই রকম আপনাদের থাম্বা দুর্নীতি কিংবা সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকার কথাও কিন্তু বাংলাদেশের জনগণ জানে। সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের এই হাঁটুভাঙ্গা গণতন্ত্র নিয়ে আজকে আমরা এত দূর এসেছি। কিন্তু মাননীয় স্পিকার, আমরা এই হাঁটুভাঙ্গা গণতন্ত্র নিয়ে যদি এত দূর আসি, তবে আমাদের গণতন্ত্র যদি আরেকটু ভালো হতো, তোমরা আজকে আমরা কত দূরে গিয়ে যেতাম। মাননীয় স্পিকার, এই আক্ষেপটি আমাদের আরো বেশি করে দেখা দেয় যখন আমাদের সামনে নির্বাচন চলে আসে। মাননীয় স্পিকার, আজ যেমন আমাদের সামনে 10ম নির্বাচন চলে এসেছে, মাননীয় স্পিকার, তখন আমাদের মনে হচ্ছে আমাদের বিরোধী দলগুলো যদি সংসদে আলোচনা করতো, আমাদের সরকারি দল যদি আরেকটু সহানুভূতিশীল হতো। মাননীয় স্পিকার, দেশের মানুষটাই একটি সাংবিধানিক নির্বাচন চায়। মাননীয় স্পিকার, যে নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে এবং সেই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা আজকে দেখব যে আজকে সরকারি দল সেই সকল রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন নিশ্চিত করতে কতটা সচেষ্ট, কে 4 বছরে কতটা দুর্নীতি করেছে। যখন তারা অতীত সরকারের তুলনা দিয়ে বলছে, তখন কেন অর্থমন্ত্রী বললেন শেয়ার বাজার হলমার্কিং এই যে রাঘবলদের নাম বলা যাবে না, কেন বললেন জানতে চাই। স্পিকার, আমরা বলছি আমরা 4.5 বছরে আপনারাও দুর্নীতি করেছেন, আমাদের সরকারি দলও অনেক দুর্নীতি করেছে। কিন্তু মাননীয় স্পিকার, কথাটি হচ্ছে মিথ্যা কথা না, এটা ধ্রুব সত্য কথা। কথা হচ্ছে সামনে আমাদের নির্বাচন। আমরা বলেছি সরকার সচেষ্ট কিনা, সরকার বিরোধী দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছে। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার, তারা আমাদেরকে বললো শর্তহীন সংলাপ হতে হবে। মাননীয় স্পিকার, আপনারাই তো বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আপনারা সংলাপে যাবেন না। তাহলে কি হলো? যেটা নিয়ে আমরা সংলাপ করবো সেই তত্ত্বাবধায়ক সরকার, সেটা যদি না ছাড়া আপনি সংলাপে না আসেন, তো সংলাপ করার কোনো অর্থ থাকে? কোনো অর্থ থাকে না। প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনী কমিটিতে বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কোনো তাদের ইচ্ছা নেই। সেখানে তার কিছুদিন পরে কি এমন প্রেক্ষাপট ঘটলো বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন? কি এমন ইস্যু আসলো যে আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলাম? 2007 থেকে 2009 এই 2টি বছরের দিকে একটু তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছি। মাননীয় স্পিকার, যে তত্ত্বাবধায়ক সরকার সুছড়ে ফাল হয়ে বেরিয়ে গেছে, যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান বহির্ভূত কাজ করেছে, যে তত্ত্বাবধায়ক সরকার জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, সেই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বাতিল করেছি। মাননীয় স্পিকার, আগেরবার যে তত্ত্বাবধায়ক সরকার আসবে সেটি যে 5 বছর ক্ষমতায় থাকবে না, এর গ্যারান্টি আপনাদের কাছ থেকে আমি চাই। আশা করি আপনারা দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আমরা আজকে সংলাপের ক্ষেত্রে সরকারি দল কতটুকু আগ্রহী এই ব্যাপারে আলোচনা করতে দিয়েছি। মাননীয় স্পিকার, আমরা বলেছি সরকারি দল বারবার বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু বিরোধী দল কি দিয়েছে? 48 ঘন্টার আলটিমেটাম। বিরোধী দল বলেছে প্রধানমন্ত্রীকে ঢাকা অবরোধ করা হবে, প্রধানমন্ত্রী নাকি ঢাকা থেকে বেরোতে পথ পাবেন না। আমার দেশের প্রধানমন্ত্রী কোনো আরব কিংবা কোনো ডিক্টেটর শাসক নয় যে তাকে এইভাবে পথ না পেয়ে চলে যেতে হবে। মাননীয় স্পিকার, তাকে এইভাবে ধামকি দিতে হবে। মাননীয় স্পিকার, এই দেশের প্রধানমন্ত্রী একটি সাংবিধানিক নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে এইভাবে ধুমকি দেওয়া বিরোধী দলের সাজে না। মাননীয় স্পিকার, অবশেষে আমি বলতে চাই, আসুন সংলাপে আসুন, সংসদে সংলাপে আসুন। আপনারা যদি সংলাপের দিকে একটু নমনীয় হন, আপনারা যদি সংবিধানের দিকে একটু এগিয়ে আসেন, সংসদের দিকে একটু এগিয়ে আসেন, জনগণ আপনাদের দিকে 10 পায়ে এগিয়ে আসবে। মাননীয় স্পিকার, তা আমি বলতে চাই সংবিধানের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জাতীয় সংসদে এসে আলোচনা হবে। মাননীয় স্পিকার, এবং আমাদের জাতীয় সংসদ যুক্তির আরশিতে বিম্বিত হবে আমাদের প্রতিবিম্ব। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকল। ধন্যবাদ। সরকার দলীয় সদস্য যুক্তির আরশিতে বিম্বিত হোক আমাদের জাতীয় সংসদ, এই প্রত্যাশা তিনি করেছেন। আমরা মাননীয় সদস্য বিরোধী দলের সৈয়দ লুফানা আক্তারের কাছ থেকে শুনবো এবারে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য।
মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ যখন মহাখরা দেশের সেই চাতকের মতো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়, ঠিক তখন শুধুমাত্র সরকার দলীয় মন্ত্রী মহোদয়দের শুধুমাত্র একগুঁয়েমির কারণের জন্য আজ সেই নির্বাচন প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ। এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রক্রিয়ায় আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ যখন অনিশ্চিত, ঠিক তখন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত আজকের যে প্রস্তাবনাটি আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট, এই প্রস্তাবনাটির সম্পূর্ণ বিরোধিতা করছি। লক্ষ্য করেন মাননীয় স্পিকার, মহাজোটের অন্যতম প্রধান শরিক দল জাতীয় পার্টি নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় অনাস্থা জ্ঞাপন করছে। একদিকে তারা আগামী জাতীয় নির্বাচনে 300টি আসনে প্রার্থী দেবার ব্যাপারে ঘোষণা দিচ্ছে, অন্যদিকে তারা মহাজোটে এমনকি মন্ত্রিসভাতে অবস্থান করছে। আর এত কিছুর পরও বর্তমান সরকার নিশ্চুপ। এতে কি প্রমাণ হয় না সরকার ষড়যন্ত্রের মাধ্যমে প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল করে লোক দেখানো নির্বাচন করার নকশা প্রণয়ন করছে? সম্মানিত সরকারি দল, আমরা সরকারের সচেষ্টতার প্রশ্নে দেখিয়ে যেতে চেয়েছি আন্তরিকতা, কর্মপরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সদিচ্ছা রয়েছে কিনা। যখন আমরা দেখি সরকারের শেষ সময় এসেও নির্বাচনকালীন সরকার ব্যবস্থার কোনো পূর্ণাঙ্গ রূপরেখা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় না, তখন সেখানে আগামী জাতীয় নির্বাচনে সকল দলের অংশগ্রহণে বর্তমান সরকার কিভাবে সচেষ্ট উত্তর দিয়ে যাবে? মাননীয় সদস্য তো অপেক্ষা করুন। জি, মাননীয় সংসদ নেতা, আমি আপনার কাছে খুব বিনীতভাবে একটি উদাহরণ চাচ্ছি, যে উদাহরণটি মাগুরা নির্বাচনের মতো হবে, যেই উদাহরণটি বিগত চিটাগাং সিটি কর্পোরেশন ইলেকশনের মতো হবে। একটি উদাহরণ দিবেন 2009 থেকে 13-র মধ্যে। যখন সরকারি দলের উপরে আস্থা এবং বিশ্বাস থাকে না, সেখানে উদাহরণ নয় মাননীয় স্পিকার, সেখানে দৃষ্টান্ত দিয়ে কখনো সেটি হয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা মূলত নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সাহায্য করে থাকে। সেক্ষেত্রে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখে মাননীয় স্পিকার। কিন্তু বর্তমান সরকার যখন বুঝতে পারলো তাদের জনপ্রিয়তা দিন দিন কমছে, যেমনটা আমরা দেখি প্রথম আলো কর্তৃক একটি জনজরিপ, যেখানে 2009, 10, 11 এবং 12 সালে বর্তমান সরকারের জনসমর্থন ছিল যথাক্রমে 56%, 46%, 38% এবং যা অব্যাহতভাবে কমে বর্তমানে হয়েছে 35%। এছাড়া স্থানীয় নির্বাচনের রায় থেকে প্রমাণিত হয় বর্তমান সরকার জনগণের আস্থার জায়গাটি হারিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া ক্ষমতা কুক্ষিগত করার একটি অপচেষ্টা চালাচ্ছে। মাননীয় স্পিকার, একটি দেশে আইন কার্যকর, সম্পত্তি রক্ষা, সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা রক্ষা করে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু বর্তমান সরকার এই বাহিনীকে ব্যবহার করেছে শুধুমাত্র বিরোধী দলের উপর অত্যাচার আর নির্যাতন করার জন্য, যার প্রমাণ বিরোধী দলীয় সিটি কর্পোরেশনের গাড়ি পোড়ানোর দায়ে গ্রেফতার দেখানো হলো বিরোধী দলীয় প্রধান মির্জা ফখরুল ইসলামের মতো বড় মাপের রাজনীতিবিদকে। এছাড়া শুধু তাই নয়, বিরোধী দলগুলোর শীর্ষ নেতা নেতৃবৃন্দ যাদের কাছে শোচনীয় পরাজয়ের ভয় আছে, তাদেরকে আজ জামিনের যোগ্য মামলা হওয়া সত্ত্বেও পাইকারি হারে আজ জেলে নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। এই হচ্ছে বর্তমান সরকারের নির্বাচনে বসার নমুনা মাননীয় স্পিকার। যে আমরা আরেকটা প্রশ্ন গ্রহণ করি। জি, আপনি কি এই নিশ্চয়তা আমাকে দিতে পারবেন যে আগামীতে যদি আপনাদের দাবি অনুসারে তত্ত্বাবধায়ক সরকার আসে, সেই সরকার অনেক দিন ধরে ক্ষমতা প্রবর্ধন করবেন না এবং বিরোধী দলের নেত্রী এবং প্রধান আজকে যে সরকার দলীয় নেত্রী এদেরকে বাদ দিয়ে অন্য কোনো ব্যবস্থা যাবে না, এই নিশ্চয়তা আপনি দিতে পারেন? আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে এতই যদি শঙ্কিত হন, তাহলে 91, 96, 2001 এর নির্বাচনগুলিতে কেন আপনারা অংশগ্রহণ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে? মাননীয় স্পিকার, আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। আশ্চর্যের ব্যাপার হলো সত্যি 2011 সালের 6 জুলাই হরতাল চলাকালে বিরোধী দলীয় চিফ হুইপের উপর গুরুতর আহত করা ডিসি হারুনকে সরকার আজ প্রেসিডেন্ট পদকে ভূষিত করছে। মাননীয় স্পিকার, এই হচ্ছে বর্তমান সরকারের সংলাপের বসে নমুনা। মাননীয় স্পিকার, আমরা দলগতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে প্রধান বিরোধী দলগুলোকে দমন পীড়নের মাধ্যমে আজ কোণঠাসা করে রাখা হয়েছে এবং প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় ব্যাপক পদোন্নতি রদবদলের মাধ্যমে দলীয়করণ করা হচ্ছে। এবং যখন নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং সর্বশেষ নির্বাচন সংলাপের যখন কোনো আনুষ্ঠানিক সংলাপের ব্যবস্থা করা হয় না সরকারের পক্ষ থেকে, তখন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজকের যে প্রস্তাবটি সেটি ওই সংসদে গৃহীত হবার কোনো যোগ্যতাই রাখে না মাননীয় স্পিকার। তাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজকের যে প্রস্তাবটি সেটি যেন এই সংসদে গৃহীত না হয় তা জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের। আমরা দুপক্ষের 6 জন বক্তার বক্তব্য শুনেছি। আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকের আমাদের এই ছায়া সংসদে কথা বলতে দেখেছি দুটি দলকে, ঢাকা মেডিকেল কলেজ এবং প্রাইম ইউনিভার্সিটিকে, এবং যেখানে আমরা আগেই দেখেছি আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রধান দুই দলের 2 জন নেতা, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সদস্য স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এবং একই সাথে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য উপদেষ্টা মণ্ডলীর বাংলাদেশ আওয়ামী লীগের। আমরা তাদের দুজনের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের শেষ প্রান্তে। তবে যুক্তিখণ্ডের পর্বে আমরা আবারও শুনে নেই কিছু কথা দুই দলের দলনেতার কাছ থেকে, এবং সে কারণেই প্রথমে আমি আহ্বান করছি মাননীয় বিরোধী দলনেতাকে তার যুক্তিখণ্ডের পর্বে পুনরায় 2 মিনিট বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার,
আজকে আমাদের বিরোধী দল থেকে আমরা বারবার যে বিষয়টি বলবার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে এমন কোনো পরিবেশ সরকার তৈরি করতে পারেনি যেটা বিরোধী দল, সরকারি দল এবং জনগণ বিশ্বাস করে বর্তমান সরকার সকল দলকে নিয়ে আগামী নির্বাচনে একটি নিশ্চয়তা দিতে পারে। মাননীয় স্পিকার, কবি মতিউর রহমান বলেছিলেন, তুমি নেই এ শহরে তাই মিনারেল জলে পোকা, তুমি নেই এ শহরে তাই প্রতিশ্রুতি মানে ধোকা। আজকে এই কথার বাস্তব চিত্র পাওয়া যায় মাননীয় প্রধানমন্ত্রী যখন বললেন যে আজকে শুধু পরিকল্পনা করে আজকে সেই পরি উঠে যায়, শুধু কল্পনাই থাকে। আসলেই মাননীয় প্রধানমন্ত্রী এটাই বর্তমান সরকারের স্ট্যান্ড, যে অবস্থায় যে তারা এককভাবে এক দলীয় নির্বাচনের করতে চাচ্ছে, যেটা আমরা ইতিমধ্যে এই আমাদের দল থেকে বোঝাবার চেষ্টা করেছি, প্রমাণ করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, তিনি তার বক্তব্যে বলেছেন যে চলমান প্রেক্ষাপটে সংলাপ, নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং প্রধান বিরোধী দলের দাবি দেওয়া সরকারের অবস্থান নিয়ে মাননীয় স্পিকার এই বিষয়গুলোতে সরকারি দল এবং সরকারের প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। যে যদি তারা আজকে এই বিষয়গুলো প্রমাণ করতে পারতো তাহলে আমরা মেনে নিতাম যে আমরা আজকে মেনেই নিতাম যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবটি গৃহীত হোক, কিন্তু যেহেতু তিনি এই প্রস্তাবটি প্রমাণ করতে পারেনি এই সংসদে তাই গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না। মাননীয় স্পিকার, মন্ত্রী বলেছেন নির্বাচনের নিয়মকের কথা, আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলেছি, নির্বাচন কমিশনের কথা বলেছি। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন যখন বলেন সে নারায়ণগঞ্জে সেনাবাহিনীর অসত্যের প্রকাশের পরে যে নির্বাচনে কোনো গোলযোগ হলে তার দায়িত্ব নির্বাচন কমিশন নেবে না, তখন মাননীয় স্পিকার বোঝা যায় এই মেরুদণ্ডহীন আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সত্যিকার একটি নির্বাচন সম্ভব নয়। মাননীয় স্পিকার, যখন সাবেক প্রধান বিচারপতি খোদ প্রধানমন্ত্রীর সামনে বলেন যে আমাদের হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়া হয়, তখন বোঝা যায় আজকের বিচার বিভাগ সত্যি একটি কাগজে কলমে স্বাধীন বিচার বিভাগ। এই যে সময় যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন ধাক্কা দিলে সাভারে সেই রানা প্লাজা ধস হয়ে যায়, তখন বোঝা যায় সরকারি দল সবসময় বিরোধী দলের উপর সব কিছু চাপানোর চেষ্টা করে। আজকে তারা অযৌক্তিক কিছু অসত্য তথ্য দিয়েছেন যে আমরা নাকি বিরোধী দল সরকারকে হুমকি দিয়েছি। আসলে এটা দাবি দেওয়া অতি তাড়াতাড়ি মেনে নেওয়ার জন্য, জনগণের দাবি মেনে নেওয়ার জন্য এটা বলেছি। আমরা সেই মনে আছে আজকের সেই যোগাযোগ মন্ত্রী অক্সিজেন বন্ধ করে দেওয়ার কথা বলেছিল, আমরা লগি বইটের কথা বলে যাইনি, আমরা সেই বিষয়ে বলতে চাই না। সুতরাং আজকে সবশেষে যে বিষয়গুলো মাননীয় স্পিকার, যে সরকার আইন শৃঙ্খলার কথা বলি, বিচার বিভাগের কথা বলি, আজকে সরকারি দল বিরোধী দলের যে আস্থা অবিশ্বাসের জায়গা সেটা আমরা 95-র চেয়ে কমেনি বরং বেড়েছে। সুতরাং এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি করেছেন এই বর্তমান প্রেক্ষাপটে এই সংসদে গৃহীত হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, তাই এই প্রস্তাবটি যেন গৃহীত নয় এই ধন্যবাদ জানিয়ে এই অনুরোধ রাখি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। আস্থার জায়গায় বাড়ছে বলে তিনি উল্লেখ করেছেন এবং সরকারের মধ্যে তাদের যে আস্থা সৃষ্টি হয়েছে সে কারণে সমঝোতার সংলাপের একটা প্রস্তাবও তাদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। আমরা ওয়াইন্ড আপ সেশনে সর্বশেষে বক্তব্য শুনবো মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ ফজলে রাব্বির কাছ থেকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আবার সত্য প্রতিষ্ঠিত করার জন্য আমাকে সুযোগ দেওয়া যায়। মাননীয় স্পিকার, আজকে অনেক অসত্য কথা বলা হয়েছে মাননীয় স্পিকার, পবিত্র সংবিধান হাতে নিয়ে যেভাবে অসত্য কথাগুলি বলা হয়েছে আমার মাঝে মাঝে বুক কেঁপে উঠছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা সবশেষে যেটি বলে গিয়েছেন, বারবার বলে যাবার চেষ্টা করেছেন যে সরকার নাকি কোনো ব্যবস্থাই করেনি। আমি একটি উদাহরণ চেয়েছিলাম মাননীয় স্পিকার, যে একটি উদাহরণ দিয়ে যান এই সরকারের আমলে নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। অত্যন্ত হাস্যকরভাবে তারা আজকে বারবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলেছেন, যেই নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থী হেরে গিয়েছে এবং সেই নির্বাচনের কথা বলে গেছেন দায় দায়িত্ব নিতে হবে। সেই নির্বাচনে 83% ভোট পড়েছে, সেই নির্বাচন আজ দেশ এবং বিদেশের সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। আজকে তারা বারবার সেই উদাহরণটি নিয়ে এসেছেন, অর্থাৎ তারা প্রকারান্তরে স্বীকার করে গিয়েছেন যে সম্ভব বাংলাদেশে রাজনৈতিক সরকারের অধীনে একটি নির্বাচন হওয়া। আমরা মাগুরা নির্বাচনের কথা জানতে চেয়েছিলাম, তারা কোনো সদুত্তর দেননি। আমরা জানতে চেয়েছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগের নির্বাচনের কথা, যে এই নির্বাচনে এখান থেকে গিয়ে ব্যালট বাক্স ধরে রাখা হয়েছিল, সেখান থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পরে একইভাবে দেখা গেছে একবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পালাবদল হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমার দেশ সম্পর্কে কথা এসছে। আমার দেশ যে কারণে বন্ধ করা হয়েছে সেটি ফৌজদারি দণ্ডবিধির অধীনে বন্ধ করা হয়েছে। আজকে আমার দেশকে ডিক্লারেশন বাতিল করা হয়নি, বাতিল করা হয়েছে সেই প্রেসকে। কেন করা হয়েছে? কারণ সেই প্রেসে এমন কিছু পাওয়া গিয়েছিল যা সাম্প্রদায়িক উস্কানি দেয় এবং এটি ফৌজদারি দণ্ডবিধির সম্পূর্ণ লঙ্ঘন। আজকে যে সংবিধান হাতে নিয়ে আপনারা এসেছেন সেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো ধারা নেই। তাহলে এই সংবিধানকে যদি মানতে যাই তাহলে এই সংবিধানকে মানতে হলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে হবে। আমরা অনেক বেশি উদার, আমরা চেয়েছিলাম যে আসুন আমরা সংলাপে বসি, তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা যেটি রয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় নয় বরং দলীয় তত্ত্বাবধায়ক সরকার হবে, অর্থাৎ আমাদের দিক থেকে কিছু লোক, আপনাদের দিক থেকে সকলের অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমে আমরা সেই নির্বাচন করব। আজকে বারবার আমরা বলে যাওয়ার চেষ্টা করেছি, তারা 48 ঘন্টার আলটিমেটামের ব্যাপারে কোনো কথা বলেনি। তারা বলেছে এটি নাকি স্ট্যান্ডবাজি, তারাই বলে গেছে এটি স্ট্যান্ডবাজি। আমরা পালাবার পথ খুঁজে পাইনি বা সরকার পালাবার পথ খুঁজে পাইনি, সরকার এখনো বহাল তবিয়তে বিদ্যমান। 48% ভোট পেয়ে সরকার টিকে রয়েছে। এই সরকারকে ছোটখাটো হুমকি দিয়ে কখনো নাড়ানো যাবে না। এই সরকার গণমানুষের সরকার, এই সরকার রাজপথে সংগ্রাম করে এসছে, কোনো
ক্যাম্পের ভিতর থেকে কিংবা কোনো সেলের ভিতর থেকে অথবা কোনো ক্যাম্প অর্থাৎ সেনা ক্যাম্প বা আনসার ক্যাম্পের বা সেই সেনাবাহিনীর সদর দপ্তর থেকে রচিত হওয়া সরকার নয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সংসদ নেতাকে। আমরা দেখতে পেলাম একেবারেই জোরালোভাবে তিনি তার সরকারের সুস্পষ্টতা ব্যাখ্যা করে কোনো সেনা ক্যাম্প থেকে কোনো বিশেষ জায়গা থেকে সরকারের উৎপত্তি হয়নি। রাজপথে গণ আন্দোলনের মধ্য দিয়ে গণমানুষের এই দল তারা স্থাপন করতে পেরেছেন এবং সেই কারণে তারা অধিকাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকারের দায়িত্ব পালন করছেন। আমরা যখন এই ছায়া সংসদে আমরা দেশের একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে যে সরকারের ভূমিকা এবং বিরোধী দলের দায়িত্ববোধ এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আগামী জাতীয় নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিয়ে যে ছায়া সংসদ করলাম, সেখানে আমরা ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে বক্তব্য দিতে এসে এই কথাগুলো বলছিল মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা। তারা আরও বলেছে যে সরকারের এখানে ভূমিকা অত্যন্ত স্পষ্ট, তারা নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে করতে চায়, তারা উভয় দল থেকে সদস্য নিয়ে সেখানে একজনকে প্রধান করে আগামী নির্বাচনের পথকে তারা ত্বরান্বিত করতে চায়। তারা অনির্বাচিত কাউকে যাতে সংবিধান লঙ্ঘিত না হয়, যাতে কোনোভাবে বাংলাদেশে আবার ১-১১ মতো সৃষ্টি না হয়, যে আশঙ্কা তারা করছেন আবার যদি তত্ত্বাবধায়ক সরকার আসে ৫ বছর তারা ক্ষমতা দখল করে রাখে কিনা, এই সকল আশঙ্কাগুলো থেকেই তারা কিন্তু বলছে যে আমরা সংবিধানকে মেনে, সংবিধানের সকল শর্ত মেনে, সকল দল থেকে সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনকে আগামীতে উপহার দিতে চাই। যখন বিরোধী দল থেকে বিভিন্ন দুর্নীতির প্রশ্ন উত্থাপন করা হলো, সাথে সাথে সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হলো সেই খাম্বার দুর্নীতির কথা, সেই সুইস ব্যাংক দুর্নীতির কথা, বিরোধী দলের ৪৮ ঘন্টা আলটিমেটামের কথা বলে দিল। তারা তো বহাল তবিতে এখানেই আছেন, কোথায় আছেন সেই বিরোধী দল? সুতরাং আমরা মনে করি সরকার অত্যন্ত সুস্পষ্ট, সরকার তার সমস্ত কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। আমার দেশ পত্রিকা বন্ধ প্রসঙ্গে তারা বলেছেন না, এটা ফৌজদারি মামলায় তারা দণ্ডবিধিতে সেখানে রয়েছে এবং সে কারণে আমার দেশ বন্ধ রয়েছে, সেখানে ডিক্লারেশন বাতিল করা হয় না। সুতরাং আমরা সরকারের স্পষ্ট বক্তব্য শুনেছি বিরোধী দল থেকে। একেবারে আমাদের জাতীয় সংসদের মতন দুই নেতা আছেন, দুই বিরোধী দুই দলের সংসদের মতো, সাথে সাথে বক্তব্য শোনার সাথে সাথে প্রত্যাখ্যান করলো, বললো না এই সরকার দুর্নীতিবাজ সরকার, এই সরকার ধাপ্পাবাজ সরকার, এই সরকারকে জনগণের ম্যান্ডেট নিয়ে আর আসার কোনো সুযোগ তাদের নাই। তারা গণতন্ত্র আইনের শাসনকে তারা ভুলণ্ঠিত করছে, তারা সমাবেশকে বন্ধ করার জন্য গায়েবী একটা অর্ডার নাজির করেছে, তারা বিভিন্ন অজুহাতে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করছে। সবশেষে একটা বেদনার কথা তারা উল্লেখ করে বলেছেন, জামিনযোগ্য নেতা নেত্রীদেরকে কিছুক্ষণ পর পর আবার আটকে রেখে আবার সংলাপের কথা আপনারা বলছেন, তাহলে কীভাবে বিরোধী দল সেই সংলাপে আসবে আমি জানি না, এর সুরাহা কোথায়? এবং সেই কারণে আমরা আমাদের আজকের অতিথিদের পক্ষ থেকে সর্বপ্রথমেই বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে আহ্বান করছি তার বক্তব্য প্রদান করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। আমি দুইটি জিনিস এখানে বলতে চাচ্ছি। একটা হচ্ছে যে কথাগুলো এসছে বিরোধী দল এবং সরকারি দল থেকে, খুব সুন্দরভাবে আপনারা উপস্থাপন করেছেন। মূলত আমরা কি চাই? একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, পৃথিবীও চায় সেটা। এখন সেটা করার জন্য কি করণীয়? আমাদের সংবিধানের বাইরে আমরা যেতে পারি না, কেউ যেতে পারে না, কোনো দেশেই সম্ভব নয়। আমাদের আপিল বিভাগের যে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ বিচারকগণ, তারা একটা জিনিস লক্ষ্য করেছেন, বেসিক মৌলিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা, সেটার সাথে অনির্বাচিত একটি তত্ত্বাবধায়ক সরকার, এটা কনফ্লিক্টিং, আল্টাভ্যারিস অফ দ্য কনস্টিটিউশন। সেই জন্য যেহেতু কি আল্টাভ্যারিস অফ দ্য কনস্টিটিউশন, তারপরেও কিন্তু জাজমেন্টে এই কথা বলা ছিল যে দুইটি নির্বাচন হতে পারে, প্রোভাইডেড দ্যাট যে সেখানে প্রধান বিচারপতি বা আপিল বিভাগের কোনো বিচারপতি সেটার প্রধান থাকতে পারবেন না। তারপরে যেটা সর্বশেষ কথা, যেটা আসল যে পয়েন্ট জাজমেন্টে, সেটা হলো সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত পার্লামেন্ট নেবেন। আমি খুব ভালো লেগেছে এই আলোচনা, আমি এনকারেজড, আমি খুব উদ্বলিত হয়ে গেছি। সেটা হচ্ছে যেটা প্রথম মৌলিক প্রশ্ন, যে একটা অর্থবহ সর্বজন গৃহীত নিরপেক্ষ নির্বাচন যদি করতে চায়, যেটা বিরোধী দল থেকে বলা হয়েছে, কিছু ইঙ্গিতে বিরোধী দলের নেতাও দিয়েছে, সরকারি দলের নেতাও দিয়েছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনটাকে শক্তিশালী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী পরশুদিনও যে কথাটাই বলেছেন যে আসুন সংসদে বসে, সংসদ যখন আসছেনই আপনি আলোচনা করুন, আলোচনা বাইরে কিন্তু হবে না। ইফ ইউ ওয়ান্ট দ্য ডায়ালগ, দ্য সংলাপ ইজ দ্য অনলি সলিউশন। আমার বিশ্বাস যে আমরা এর থেকে সরে আসিনি, আমার বিশ্বাস বিরোধী দল তারা উপলব্ধি করবেন যে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের একটা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। আমরা সেই দিকে এগিয়ে যাব, এই আশাবাদ আপনাদের মধ্যে যেরকম আছে আমাদের মধ্যে সেটা আছে। আসুন আমরা সবাই মিলে এই প্রত্যাশা করি যে একটা আলোচনা মাধ্যমে
আজকের এই সংকট যেটা আমাদের সামনে এটা সমাধান হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে। তিনিও মনে করছেন যে আমাদের সংলাপ বা অন্যান্য আলোচনার পথ রুদ্ধ হয়ে যায়নি, তবে তিনি অর্থবহ নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করে আরও ক্ষমতা প্রদান করে আগামী নির্বাচনের পথ ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে অতিথি হিসাবে আজকের আমাদের স্টুডেন্ট পার্লামেন্টে এসে আমন্ত্রণ গ্রহণ করে বক্তব্য প্রদান করার জন্য। আমরা আসছি এবারে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের কাছে। আমরা আহ্বান করছি আমাদের শ্রদ্ধেয় আজকের অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত বেদনার সাথে বলতে হয় যে বিরোধী দল এই সংসদে প্রথম অধিবেশনে উপস্থিত হয়ে বিরোধী দলের নেত্রী তিনি সরকার দলকে আশ্বস্ত করেছিলেন যে তিনি সংসদে কার্যকর ভূমিকা পালন করতে চান, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সংসদে এমন পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এমন কটুবাক্য ব্যবহার করা হয়েছে, এমনি অবস্থায় বিরোধী দলকে কণ্ঠরোধ করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, যার জন্যে সংসদে গিয়ে বিরোধী দল তাদের যে কাঙ্ক্ষিত ভূমিকা সেটা ভূমিকা পালন করতে পারেনি। তার জন্য এই বর্তমান জাতীয় সংসদ একদলীয় সংসদে পরিণত হওয়ায় এটি কার্যকর সংসদ হিসাবে কাজ করছে না। যদি এই ধরনের অবস্থা আমরা জাতীয় সংসদে দেখতে পারতাম তাহলে আমরা জাতীয় সংসদকে কার্যকর ভাবতাম এবং আমাদের জাতির জন্য সেটা অনেক মঙ্গলজনক হতো। এই সরকার যেহেতু তারা বুঝতে পেরেছেন তাদের পায়ের তলায় মাটি নেই, সেজন্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য তারা অগ্রসর হচ্ছেন। আজকে আমরা কি দেখছি, সারা দেশের মানুষ আজকে ঐক্যমত প্রকাশ করেছে। কিছুদিন আগে প্রথম আলোতে একটি রিপোর্ট বেরিয়েছে যে এদেশের 90% মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। এখানে বলতে চাই যে এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা পরিষ্কারভাবে এখানে একমত হয়েছে যে আগামী নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। আমি সেই জন্যে উভয় দলকে অভিনন্দন জানাই। আমরা বলতে চাই যে সংবিধান জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য নয়। এদেশের মানুষকে ভালোভাবে পরিচালনা করার জন্য, উন্নয়নের জন্য, এদেশের মানুষের মতামতকে প্রতিফলিত করার জন্য সংবিধান রচিত হয়। দেশে বিদেশে বলছে যে একটা নির্দলীয় নিরপেক্ষ একটা সরকার প্রয়োজন নির্বাচনকালীন সময়ে, যাতে একটা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়। আজকের সংকট হচ্ছে যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয়, লেভেল প্লেয়িং ফিল্ড হয়, সমান স্তরাল একটি ক্ষেত্র হয়, যে ক্ষেত্রে সমানের সমানে প্রতিদ্বন্দ্বিতা করবে আর জনগণ হবে বিচারক। আমরা আমাদের এই প্রজন্ম যেই বাংলাদেশকে দেখতে চায় সেই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠা করব সকলে মিলে গণতান্ত্রিকভাবে। এই হোক আমাদের প্রত্যাশা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আপনাকে আপনার বক্তব্যের জন্য। তিনি একদলীয় সংসদ চলছে বলে দাবি করেছেন, বলেছেন সরকার সে কারণে বিভিন্নভাবে তাদের বিভিন্ন কথা থেকে সরে আসতে সংলাপের ব্যাপারে আন্তরিক নয় বলেও তিনি অভিযোগ করেছেন যে সংবিধান সংশোধন করে জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেই প্রতিফলন করা সম্ভব এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ছাড়া আগামী নির্বাচনে জনগণ যার ভোট তাকে দিবে সেভাবে ভোট দিতে পারবেন না। ধন্যবাদ আপনাকে অতিথি হিসাবে আজকের স্টুডেন্ট পার্লামেন্টে এখানে এসে অংশগ্রহণ করে আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে কথা বলার জন্য। আমরা একটা বিষয় কিন্তু স্পষ্টভাবে বলতে পারি, বাংলাদেশের দুই প্রধান নেত্রীর যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তায় কিন্তু কোথাও কোনো ঘাটতি নেই। যে যেভাবে পারেন সেই নেত্রীকে ভালোবাসেন, নেত্রীর প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করেন। তবে এই সংলাপ প্রসঙ্গে বা আনুষঙ্গিক বিভিন্ন বিষয় প্রসঙ্গে আমাদের কাছে একটা মনে হয়, সাধারণ জনগণের কাছে মনে হয় যে দুই রাজনৈতিক দলগুলোর মধ্যেই কোথাও না কোথাও কোনো না কোনো নেতা নেত্রী রয়েছে, তারা চায় না যে প্রধান দুই বিরোধী দলের নেত্রী একত্রিত হয়ে এক টেবিলে বসে চা খাবেন, একসাথে গল্প করবেন, দেশের কথা ভাববেন। এরকম দোষারোপের বাক্য না প্রয়োগ করে তারা এই বাংলাদেশের এই সংকট উত্তরণে, যে সংকটের কথা আমরা বলছি দীর্ঘদিন থেকে, গত 5-7 মাস থেকে, সেই সংকট উত্তরণে তারা একসাথে কাজ করবেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের দুই অতিথিকে তাদের বক্তব্যের জন্য। তবে সেই ফলাফলে আমরা যেহেতু একটি ছায়া সংসদ, এই ছায়া সংসদে আমরা হানা ভোটের মধ্যে দিয়ে সম্মানিত বিচারকের রায় আমরা ঘোষণা করব। তবে আমরা একটা হানা ভোট গ্রহণ করব, যেটি ছিল আজকের এই সংসদে আমাদের এই ছায়া সংসদের বিষয়। আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন।
আজকের এই শানিত যুক্তির লড়াইয়ে আমরা দেখতে পাচ্ছি এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে বলতে হচ্ছে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে, এবং বিজয়ী হয়েছে প্রাইম ইউনিভার্সিটি ঢাকা। অভিনন্দন জানাই আজকের বিজয়ী দল প্রাইম ইউনিভার্সিটি ঢাকাকে। আরও বেশি অভিনন্দিত করি ফজলে রাব্বি এবং তার দল ঢাকা মেডিকেল কলেজকে অত্যন্ত চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে আমাদের এই ছায়া সংসদ বিএসবি ক্যামব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্ট দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ, আগামী ছায়া সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই স্টুডেন্ট পার্লামেন্ট এখানেই শেষ করছি।